আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা তা আসন্ন পৌর নির্বাচনেই বোঝা যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। রাজনীতির মনস্তাত্ত্বিক চাপে ফেলতেই কি প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেছেন, নাকি দল গঠনের জন্য এই নির্বাচন বিএনপির জন্য সত্যিই একটা সুযোগ? অন্যদিকে নির্বাচনের হাওয়া নিজেদের নিয়ন্ত্রণে রাখতে কোন কৌশলে এগোবে বিএনপি? যদিও নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে দলে ভিন্ন মত থাকলেও প্রতিপক্ষকে ফাঁকা মাঠ ছেড়ে দিতে চায় না তারা। এসব নিয়েই বাংলাদেশ এখন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদাত হুসাইন, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরুতে বুঝতেই পারছেন স্থানীয় সরকার নির্বাচন আমাদের মূল বিষয় আজকে, কিন্তু আমি একটু যেতে চাই বগুড়ার শিবগঞ্জে। জানেন যে সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় সেখানকার একটা শিয়া মসজিদে 3 জন ব্যক্তি গুলি করেছে বলে এবং একজন মুয়াজ্জিন মারা গেছেন। সেই গুলিতে আমি একটু সেই ঘটনাস্থলে যেতে চাই। সেখানে আছেন সুমনা হেমব্রম। সুমনা, আমি একটু জানতে চাই আসলে কি হয়েছিল এবং কারা কিভাবে এই ঘটনাটি ঘটালো। আমি আসলে সন্ধ্যা থেকে আমরা খোঁজ খবর করছি এই বিষয়টি নিয়ে। আমি এখন এই মুহূর্তে আছি হরিপুর শিয়া মসজিদের প্রাঙ্গণে, এবং এখানে আমি আপনাদের প্রথমে দেখাতে চাই যে মূলত আমরা এখানে এসে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যে বিষয়টি জেনেছি যে বিকালের দিকে কিন্তু এই ঘটনাটি যখন ঘটে তার আগে তারা সন্দেহভাজন কিছু মানুষকে দেখেছিল এবং তারা মসজিদ প্রাঙ্গণে কিন্তু এসেছিল, বিভিন্নভাবে কথাবার্তা বলেছে। এখানে সেরকম কিন্তু কেউ চিন্তা করতে পারেনি যে এরকম একটি ঘটনা ঘটতে পারে, এবং তারা যখন নামাজ পড়ছিল ঠিক নামাজের শেষ মুহূর্তে যখন তারা সালাম আদায় করে সেই সময় কিন্তু এই ঘটনাটি ঘটে, এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে, এবং সেখানে কিন্তু আমরা দেখি যে 5টি গুলির দাগও দেখা যাচ্ছে সেখানে। এবং আমি এখানে আরো জানতে চেয়েছিলাম যে তাদের ঘটনাটির বিষয়টি কি ছিল। তারা বলেছিল যে নামাজ পড়ার পরে তারা শুধুমাত্র যখন দেখেছে তাদের যারা নামাজের সঙ্গী ছিল তারা পড়ে আছে, তখন কিন্তু তাদেরকে রক্ষার জন্য তারা আশেপাশে কাউকে খেয়াল করেনি যে কারা ছিল। তবে কয়েকজন বলছে যে 3 জনকে তারা দেখেছে, যে এই ঘটনাটি ঘটার সময় তারা দেখেছে যে 3 জন পালিয়ে গেছে, তাদের কাউকে তারা চিনতে পারেনি, এবং মূলত এই যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি দিয়ে কিন্তু তারা পালিয়ে গেছে বলে জানাচ্ছে। এবং যে গেটটি আমরা প্রথমে দেখিয়েছিলাম সেই গেটে কিন্তু তালা দেওয়া ছিল, যদিও এটি কখনো তালা দেওয়া থাকে না, কিন্তু আজকে ঘটনার পরপর কিন্তু তারা দেখেছে সেটা তালা ঝুলিয়ে রাখা হয়েছে। তো এই ছিল এখানকার এই অবস্থা। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথেও এই বিষয়ে কথা বলেছি। তারা কিন্তু প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের মুখ খোলেনি। তারা তদন্ত চালাচ্ছে, এবং এখানে যে স্থানীয় জনগণ রয়েছে এবং যারা আজকে মূলত এই নামাজে অংশগ্রহণ করেছিল তাদেরকে কাছে জিজ্ঞাসাবাদ করছে এবং বিষয়টি বোঝার চেষ্টা করছে, এবং পরবর্তীতে হয়তো বা তারা আমাদেরকে সঠিক তথ্য আমাদেরকে জানাতে পারবে। সুমনা, এই শিয়া মসজিদের উপর কোথাও বা এই মসজিদে কিংবা ওখানকার শিয়া সম্প্রদায়ের উপর কোন রকম হুমকি ছিল কিনা এই ব্যাপারে কি কিছু জানতে পেরেছেন? না, আমরা এই বিষয়টিও জানার চেষ্টা করেছি। এখানে যারা শিয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের জিজ্ঞেস করেছিলাম। তারা আমাদের জানিয়েছেন যে এখানে কিন্তু প্রায় 110টি শিয়া পরিবার রয়েছে, এবং দীর্ঘদিন যাবতই এখানে তারা আছে, শিয়া সুন্নি সবাই একসাথে আছে, এবং তাদের মধ্যে এমন কোনো বিরোধ ছিল বলে তারা আমাদের বলেনি, এবং এরকম কোনো বিরোধ নেই বলেও তারা আমাদেরকে নিশ্চিত করেছে। এবং সেই সাথে বলেছে যে তারা আসলে মূলত কাউকে সন্দেহ করতে পারছে না, কারণ এতদিন যাবত এখানে সবাই হাতে হাত ধরে এবং গলায় গলা মিলিয়ে চলেছে। সুতরাং এমন একটি ঘটনা তাদের কাছেও আসলে একটি বিষয়ের কারণ, এবং তারা সবাই আসলে আতঙ্কিত এই বিষয়টি নিয়ে। এখনো পর্যন্ত বিষয়টি সম্পূর্ণ সুমন, আমরা শুনেছি যে মাগরিবের ওয়াক্তে যখন সবাই সিজদায় ছিলেন তখন নাকি এই হামলাটি হয়েছে। তারা কিভাবে খুব দ্রুত পালিয়ে গেলেন, ঘটনাটি পরিকল্পিত কিনা এই বিষয়ে কি পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা? আমরা বিষয়গুলি আসলে জিজ্ঞেস করেছিলাম। আমাদের এখানে একসাথে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বিভাগ, সেই সাথে সিআইডি কাজ করছে, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন কাজ করছে, জেলা প্রশাসন এবং জেলা পুলিশ, এবং সেই সাথে আছে র্যাবের সদস্যরা। তারা আসলে এখনো পর্যন্ত বিষয়টি বুঝতে পারেনি, তবে তারা তদন্ত চালাচ্ছে এবং এখানে এসে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় লোকদের, এবং যারা ওই সময়ে মসজিদের নামাজরত অবস্থায় ছিলেন তাদের কাছেও জিজ্ঞেস করছিল। আসলে ঘটনাটি এত তাড়াতাড়ি ঘটে গেছে, শুধুমাত্র কেউ কেউ আতঙ্কিত অবশ্যই ছিল এই বিষয়টিতে, এবং ওই সময়ে গুলিবিদ্ধ সহ যাত্রী বা সহ যারা নামাজ দাঁড়িয়ে ছিল তাদেরকেই কিন্তু রক্ষা করার জন্য তারা
সেই বিষয়টিকে মাথায় রেখেছিল এবং আতঙ্কের জায়গা থেকে তারা সেভাবে খেয়াল করতে পারে, শুধু দেখেছে 3 জন মানুষ, কিন্তু তারা কিভাবে বা কেমন ধরনের ছিল এই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারে। সুমনা, আমি আরেকটি বিষয়, আমি জানি না ঠিক আপনার কাছে এই সংক্রান্ত তথ্য আছে কিনা, রংপুরে আমি দেখেছি যে রংপুরে সেখানকার ধর্মযাজক যারা আছেন খ্রিস্টান সম্প্রদায়ের, তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। 9 জন ধর্মযাজক গতকাল সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে আমরা শুনতে পেরেছি। আপনার কাছে কি এই বিষয়ে কিছু জানা আছে কিনা? আমরাও এমনটি শুনেছি, তবে এই বিষয়টি সম্পর্কে আমরা যোগাযোগ করার চেষ্টা করলে আমরা সেভাবে যোগাযোগ করতে পারিনি। সুতরাং পরবর্তীতে বিষয়টি আমরা আরো তথ্য আপনাদেরকে দিতে পারবো বলে আমরা আশা সুমনা, করছি। আপনি থাকুন, তথ্য সংগ্রহ করুন, নিশ্চয়ই পরে আমরা আবার আপনার সঙ্গে যোগাযোগ করব। ডক্টর জনাব সাখাওয়াত, আপনার কাছে কি মনে হয় যে হোসেনি দালানে যেই হামলার ঘটনাটা ঘটলো, তার সঙ্গে এই ধরনের এইসব হামলার কোনো যোগসূত্র আছে কিনা? অ্যাপিয়ারেন্টলি ইয়েস। তার কারণ হচ্ছে কি, বাংলাদেশে ধরেন 400 বছরের মতো এই হোসনি দালাল এবং বাংলাদেশ শিয়া সম্প্রদায় কতজন আছে তাও বোধহয় অন্তত আমি জানি না, হয়তো ডক্টর সাদাতও বলতে পারবো না, কারণ এগুলো নিয়ে বাংলাদেশে কখনো দিন আলোচনাই হয়নি। আমরা পাকিস্তানে দেখছি, অন্যান্য জায়গায় দেখছি, মিডল ইস্টে দেখছি, তো বাংলাদেশে এই ধরনের কোনো কিছুই কিন্তু এই পর্যন্ত হয়নি। এবং আমি যদি বলি যে যখন এই অন্যান্য এই ধরনের সংগঠনগুলো উত্থান হচ্ছিল, তখনও কিন্তু এই ধরনের কোনো সংগঠন হয়নি। এই ঘটনাটি দুবার পরপর হলো এবং অত্যন্ত অল্প সময়ের ভিতরে। এটাতে যা মনে হচ্ছে যে একটা সেক্টেরিয়ান ভায়োলেন্সের একটা রাস্তা খোলার চেষ্টা হচ্ছে। কারা করছে সেটা এখন নানান ধরনের স্পেকুলেশন হতে পারে। আমরা এখন পর্যন্ত কোনো সঠিক তদন্তে আমরা বের করতে পারছিলাম না। এই যে হোসনি দালানে যারা করেছে, এই তদন্তটা যদি সঠিক বেরোতো, জানা যেত, জনগণ যদি জানতো, তাহলে হয়তো এই ধরনের ঘটনার জন্য মানুষ তৈরি থাকতো বা একটা ইস্যু থাকতো। কিন্তু কাজেই এইখানে এই প্যাটার্নটা সুন্নি শিয়ার যে একটা দ্বন্দ্ব অন্যান্য জায়গায় যেতে দেখছি, এটা আমার মনে হয় যে অল্প বা অত্যন্ত সীমিত হলেও বাংলাদেশে প্রবেশ করেছে নাকি কেউ করাতে চাচ্ছে, যেটাই হোক, সেই সঙ্গে কথাটা হচ্ছে যে কেউ করাতে চাচ্ছে, যেটাই হোক, একটা সেক্টেরিয়ান একটা ডিভিশন এখন লোকজনের সামনে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এরা শিয়া, এরা সুন্নি। শিয়াদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেওয়া হয়, যেটা বাংলাদেশে কখনোই এটা ছিল না। শিয়া কয়জন আছে তাও আমরা কখনো জানি নাই। তো কাজে এই যে যাই থাকুক, মানে কোনোদিন তো বাংলাদেশে এটা শিয়া সুন্নি নিয়ে কোনোদিন অন্তত আমি শুনি, 400 বছরের ইতিহাসে আমরা শুনিনি। কাজে এই জিনিসটা কিন্তু 400 বছরের ঘটেনি, এখন ঘটছে কেন ও বিশ্ব প্রেক্ষাপটে যদি আপনি দেখেন, তাহলে এটা চিন্তার বিষয়। সে বিশ্ব প্রেক্ষাপটে আসবো। ডক্টর সাদাত, আমরা গতকালই দেখেছি যে হোসেনি দালানে যারা হামলা করেছিল তাদের একজন বন্দুকযুদ্ধে গতকাল রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে বলে পুলিশ দাবি করেছে। এবং গতকাল কিন্তু 5 জনকে আটকও করা হয়েছে, বলা হচ্ছে তারা জেএমবির সদস্য এবং এই হোসেনি দালান হামলার সঙ্গে সম্পৃক্ত। ফলে একেবারে যে কোনো তদন্ত হচ্ছে না, এগুচ্ছে না, এমনটা কি খুব বলা যায়? না, তদন্ত তো এগুলিতে হতেই হয়। নর্মাল যখন একটা ঘটনা ঘটে, সেই তদন্তটা কতদূর ইফেক্টিভ সেখানে হয়তো প্রশ্ন থাকে। আর এগুলিতে যেটা বোঝা যাচ্ছে বাইরের থেকে আমরা, এগুলি পরিকল্পিত। কারণ ওই যে কথাটা এতক্ষণ থেকে বললেন, আপনিও বললেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবও বললেন, পরিকল্পিত মনে হচ্ছে। অনেকটা আমার মনে হয় অলমোস্ট নিশ্চিত যে শিয়া সুন্নি বা কোনো সেক্টারিয়ান এই যে কনফ্লিক্ট অথবা কিলিং, এগুলি কিন্তু বাংলাদেশে হয় না। এখন অন্যদেরকে আমি বরংশ দেখেছি আজ থেকে প্রায় বছর 10 আগে হঠাৎ করে একটা আসলো, সেটা হলো আপনার কাদিয়ানীদের বিরুদ্ধে। কাদিয়ানীদেরকে নামাজ পড়তে দিবে না, তাদের মসজিদ বন্ধ করে ফেলবে, সেটা আহমদিয়াদেরকে নিয়েও কিছুটা হয়েছে। আহমদিয়া কাদিয়ানী একই জিনিস। তো এইটা শুরু করলো, এইটার লিডারশিপ দিল কওমি মাদ্রাসা এবং এরা মিলে। সেটা হলো ওরা কিন্তু ভায়োলেন্স না করলো, কিন্তু বাধা দেওয়া, যে আমরা মসজিদে করতে পারবে না, এগুলিকে উপাসনালয় বলতে হবে। তো এখন দেখা যাচ্ছে কাদিয়ানির এটা ওইভাবে আসে না, এটা শিয়া। শিয়া মানে কি? তার মানে যারা এটা করছে তারা
নন শিয়া মানে হলো ধরেন সুন্নি বলতে পারেন আপনি। তো শিয়া সুন্নির যে কনফ্লিক্ট বা শিয়া সুন্নির যে সংঘর্ষ, সেটা তো আপনি জানেন ইরাকের দিকে চলছে। আইএস যারা, তারা সুন্নি, কট্টর সুন্নি হিসাবে নিজেদেরকে দাবি করছে এবং তারা অ্যান্টি শিয়া রোল ইয়ে করছে। এখন সেই ধরনের মনে হচ্ছে যে বাংলাদেশে ওই ধরনের একটা ট্রেন্ড চালু করার জন্য চেষ্টা হচ্ছে। যারা এগুলি করছে তাদের মনে হয় যে আরো গভীর কোনো উদ্দেশ্য বা কোনো হিডেন এজেন্ডা আছে। সেই গভীর উদ্দেশ্যটা কি হতে পারে? আমরা একটা মানে অনেকদিন ধরেই কিন্তু আইএস আছে কি নাই, কারা কি চক্রান্ত করছে, কিছুদিন আগে পর্যন্ত বলা হচ্ছে 2 যুদ্ধাপরাধীকে বাঁচাতে এগুলি করা হচ্ছে পরিকল্পিতভাবে, আন্তর্জাতিক ষড়যন্ত্র, দেশীয় চক্রান্ত, এরকম অনেক কিছু শুনেছি। 2 যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হয়ে গেছে। তাহলে এখন এই মুহূর্তে আসলে আপনি যে গভীর উদ্দেশ্য আছে বলছেন, সেই উদ্দেশ্যটা কি হতে পারে? হয়তো দেখাতে চাচ্ছে যে এখানে। আমি আপনার উত্তরটা একটা বিরতি থেকে এসে নেই, নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। ডক্টর সাদাত, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে কি গভীর উদ্দেশ্য আসলে আমরা থাকতে পারে? জানি যে ইন্টারন্যাশনাল একটা গ্রুপ বা একটা ব্লক মোটামুটি ভাবে চেষ্টা করছে, অনেক দিন থেকে বলা বলি করছে যে বাংলাদেশে আইএস আছে। এখন আইএস থাকার অর্থ হচ্ছে যে আমরা আইএস দমনের জন্য ব্যবস্থা নিতে পারি, কারণ বিভিন্ন দেশের সাথে তারা এরকম ওয়ার অন টেরোরিজম এই চুক্তি ইয়ে করেছে। বাংলাদেশও, আমি যতদূর কাগজপত্র দেখছি যে বাংলাদেশও এই ওয়ার অন টেরোরিজমে আছে এদের সাথে। তো তখন তারা বলবে যে এইটা তো আমাদের দায়িত্ব, আমাদের এটা সারা ইন্টারন্যাশনালি। এবং আপনারা দেখেছেন যে আইএস এর বিরুদ্ধে কিন্তু জাতিসংঘ একটা ইয়ে পাশ করে, রেজুলেশন পাশ করেছে। তখন যেটা আমাদের জন্য অসুবিধা হবে, এবং যেই কারণে আমাদের গভর্নমেন্ট ন্যাচারালি এটা তারাও মানে প্রিভেন্ট করতে চেষ্টা করছে বা বলছে যে না এখানে এই ধরনের নাই, তখন আমাদের জন্য যেটা ইয়ে হবে সেটা হলো যে আমাদের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে রাখার পুরা দায়িত্ব আমাদের, সেখানে একটু ইয়ে হবে, ডাইলিউটেড হবে। এখানে প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন যে যারা ইরাকে হামলা করেছে, যারা সিরিয়াতে হামলা করেছে, তারাই বাংলাদেশ, বা যারা আফগানিস্তানে হামলা করেছে তারাই বাংলাদেশে আসলে এই হামলা করতে চায়, এরকম কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন। ফলে এটার সঙ্গে একটা যোগসূত্র কি আছে? প্রধানমন্ত্রী যেটা বলেছেন, ওনার কাছে তো বহু তথ্য আছে, সেগুলো আমাদের কাছে তো নেই। কারা হামলা করতে চাচ্ছে যদিও উনি বলেন নাই, এগুলো প্রচ্ছন্ন ইঙ্গিত। কিন্তু ঘটনা তো হলো এই, বর্তমানে বিশ্বে যা চলছে সেখান থেকে তো আমরা বাইরে নই। সেটা আজকে যে গতকালকে যে ঘটনাটা ঘটলো, SU-24 টার্কির F-16 মেরে নামালো, সেটাও কিন্তু একটা সিম্বলিক বিষয়। এবং দেখা গেল যে রাশিয়া SU-24 টার্কির F-16 মেরে নামালো, সেটাও কিন্তু একটা সিম্বলিক বিষয়। এবং দেখা গেল যে রাশিয়াকে সাপোর্ট কিন্তু আর কেউ করেনি, কারণ নেটো ভার্সেস রাশিয়া, এই জিনিসগুলো কিন্তু স্প্রেড করতেছে। এবং আপনি যদি সিরিয়ার অবস্থাটা দেখেন, সিরিয়াতে যদি আমি আপনাকে এখান থেকে হিসাব দিই, আপনার প্রায় 120 ফ্যাকশন ফাইট করছে সিরিয়াতে, অন্য দেশগুলো বাদই দিলাম। এবং সেখানে যে কে কার সাথে ফাইট করছে বড় 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 মুশকিল। এবং বর্তমানে আইএস 3টা ভাগে ভাগ হয়েছে। 3টা ভাগ মানে তাদের 3টা উইং করেছে। একটা হচ্ছে তাদের মিলিটারি উইং, যেটা মিলিটারি ফাইট করতেছে, ওটা রেগুলার আর্মি ফাইট করছে, যেটা ওলান বললো যে আমরা এখন টেরর আর্মির সাথে যুদ্ধ করছি। এবং তাদের আরেকটি যেটা হলো, যেটা ডেঞ্জারাস, ওটা হচ্ছে ইয়ারমুক মার্টার্স ব্রিগেড। এবং ইয়ারমুক মার্টার্স ব্রিগেড এইগুলো বাইরে বিভিন্ন দেশের যে সংগঠনগুলো তাদের সাথে যোগাযোগ রাখছে। এখন আমাদের দেশে আইএস অ্যাজ সাচ আছে কি নাই, বা আসছে কি আসে নাই, সেটা তো ধরুন আমরা তো জানতে পারবো না, আমরা এমনি বলতে পারি। কিন্তু আমাদের দেশে যেই জঙ্গি সংগঠনগুলো আছে,
বা যাদেরকে আমরা প্রতিনিয়ত ধরপাকড়ের মধ্যে দেখছি তাদের সাথে কি যোগাযোগ আছে কি নাই সেটাও তো আমরা এখন জানি না। আমি যে বললাম যে ইনভেস্টিগেশনটা কি শুধুমাত্র ধরুন জেএমবির মধ্যেই সীমিত থাকছে না তাদের সাথে একটা কোনো কানেকশন আছে? কারণ আমি যেটা প্যাটার্নটা দেখছি, জেএমবি তো আমাদের দেশে আজকে কত বছর হলো, প্রায় 10-15 বছর থেকে 15 বছর তো 15 বটেই। বছর থেকে করছে। জেএমবি অনেক কিছু করছে, অনেক নাশকতা করেছে। তারা আবার ফিনিক্সের মতো আবার পুনর্জন্ম হচ্ছে তাদের। প্রতিদিনই আমি তো দেখি 10-15 জন করে জেএমবি ধরা হচ্ছে, তাই 5-10 বছরে কত জেএমবি ধরা হলো এটা আমরা নিজেরাও জানি না। তার মানে তাদের বিস্তার যদি এইটাই হিসাব হয় তাহলে তাদের বিস্তার কিন্তু অনেক বেড়েছে। কিন্তু এই প্যাটার্নটা কিন্তু নতুন। মানে জেএমবির 15 বছরে যদি আমি ধরি যে জেএমবি এগুলো করছে, তাহলে এই প্যাটার্নটা কিন্তু অ্যাবসলিউটলি নিউ। এবং এই প্যাটার্নটা আপনি দেখেন কোথার থেকে এটা শিফট হতে হতে এখানে আসছে। তো সেই জন্য আমি বলছি যে আজকে তো আপনার বাইরের থেকে কারো আসার দরকার নেই। আপনি এইখানেই আমার মতবাদে আমার মতের সাথে একমত হয়েও তো অনেকে অনেক কাজ করতে মানে পারে। সিরিয়া থেকে আইএস আসার দরকার সিরিয়া নেই। থেকে তো- না, না। না, না, যেমন কখনো- ফ্রান্সে আমরা দেখলাম যে ওদের তো একজনও বাইরে ছিল না, এক্স্যাক্টলি একজনও সিরিয়ার ছিল না। যদিও বলছে সিরিয়ার, তারপর তারাই বললো এগুলো ফেক পাসপোর্ট। বেলজিয়াম অ্যান্ড প্যারিস এরাই ছিল। তো এখন যে বিষয়টা আমি যেটা বারবার বলতে চেষ্টা করছি যে আইএস অ্যাজ সাচ আছে কি নাই সেটা বড় কথা না। কথা হলো যে তার মতাদর্শে একটা ইনফ্লুয়েন্সড হয়ে এই কাজগুলো কারা করছে সেটা হচ্ছে বড় কথা। এবং এই মতাদর্শ দিয়েই কিন্তু যোগসূত্র হয়। এখন কেউ হয়তো ওখান থেকে ট্রেন হয়ে আসছে কি আসে নাই, দ্যাট উই ডোন্ট নো। তো সেই জন্য বলছি যে আপনার মতাদর্শ ভিত্তিক যদি আরেকটি সংগঠন গড়ে ওঠে এবং সেই সংগঠন যদি ওই মতাদর্শে চলে এবং সেই মতাদর্শের মধ্যে যদি থাকে যে সেক্টেরিয়ান একটা বিষয় যদি এটা ঢুকে যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু মনে করি যে একটা নতুন আঙ্গিকে বা নতুন প্রেক্ষাপটে আমরা একটা সংকট বা না বলে আমি বলবো যে একটা অস্বস্তিকর জায়গা এবং সমস্যার মধ্যে পড়ছে। যে আমরা কয়েকদিন আগে দেখলাম গত সপ্তাহে দাবিক আপনার আইএস এর যে ওয়েবসাইট 5 পাতা লিখেছে। 5 পাতা লিখেছে এবং তারা বলছে তাদের আঞ্চলিক Exactly. একজনকে নেতা খুঁজে পেয়েছে। আমি এই বিষয়টাতে আসার আগে আমি বলতে চাই যে পরশুদিন রাতে মানে গতকাল রাতে যেই জেএমবির সদস্যগুলো মানে বন্দুকযুদ্ধে নিহত হলেন কোট আনকোট, সেই ব্যক্তিটি যদি মানে তাকে বাঁচিয়ে রাখাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটা বড় চ্যালেঞ্জ কি ছিল না? যেই ব্যক্তিটি হোসেনি দালান হামলার সঙ্গে জড়িত বলা হচ্ছে, সেই ব্যক্তিটি যখন বন্দুক যুদ্ধে নিহত হন তখন কি সেই ব্যক্তি মানে নিহত হওয়ার পর তার কাছে তো আর কিছু পাওয়ার নাই, তাইলে এই দায় আসলে কে নেবে? এখন যেটা বন্দুকযুদ্ধে নিহত হলে কে দায় নেয়, কেউটা তো আলটিমেটলি নেয় না। যারা মারে তারা বলে যে আমাদেরকে আক্রমণ করেছে সুতরাং আমরা প্রতি আক্রমণ করেছি। আসলে তো এর ফলে যেটা হয় তার আর থেকে আর কিছু পাওয়া যায় না। এটা এখন কি উদ্দেশ্যে করেছে এটা তো আমাদের পক্ষে এখানে বলা মুশকিল। কিন্তু একটা সন্দেহ জাগে না, একটা সংশয় তৈরি হয় না যে আসলে অনুসন্ধান বা মানে ইনভেস্টিগেশন পুলিশ? সন্দেহ তো অনেকভাবে তৈরি হয়। আমি অন্য কিছু মধ্যে যাব না, একদম ইজি সায়েন্টিফিক যেটা সেটা হলো এতগুলি ঘটনা ঘটছে, কোনো সময় কি আপনার একদম অন দ্য স্পট কাউরে ধরা হচ্ছে না। অথচ আমরা তো সবসময় শুনছি যে মানে সব কিছু একদম 3 স্তর 4 স্তর নানা নিয়ে। তো এরা তো দেখা যাচ্ছে যে যারা সন্ত্রাসী তারা মোর স্মার্ট, তারা এক জায়গায় হামলা করছে, যে হামলাটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা মাথার মধ্যেই নাই তাদের যে এই জায়গাতে হইতে পারে। যেমন এই ঘটনা ঘটার 2 মিনিট আগেও বোধ আইন শৃঙ্খলা বাহিনী চিন্তা করে না যে বগুড়ার একটা উপজেলাতে এই একটা কি বলে সিয়া মসজিদে হামলা হবে। তারা হয়তো অন্যান্য ভাবে চিন্তা করছে যে আর কি হইতে পারে, বিদেশিরা কোথায় আছে। এখন কখনো বিদেশিকে ধরছে, কখনো শিয়াকে ধরছে, কখনো সাদা ব্লগারকে ধরছে, কখনো প্রকাশককে ধরছে। সেজন্য এদের যে মানে ট্যাকটিক্স, আমি এটা বারবার বলছি যে তাদের ট্যাকটিক্স আমাদের যে মানে প্রতিরোধ করা যে বাহিনী তাদের থেকে যে কোনোভাবেই হোক সুপেরিয়র। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার, সেদিন বোধহয় হাজার হাজার কেন লাখ লাখ লোক থাকে ইয়েতে 1 বৈশাখে,
এবং সেখানে ওই জায়গাতেই আছে হয়তো কয়েকশো কয়েক হাজার। একই ঘটনার কয়দিন আগে কাছেই তো ইয়ে হলো, কি অভিজিতের ইয়ে হলো, সেইখানে তারা মেরে চলে গেল এতগুলি লোক, একটা লোকও ধরতে পারল না। সুতরাং দেখা যাচ্ছে তারা অনেক কিছু স্টাডি করে আসে এবং সেইভাবে তারা কাজ করে, যেটা আমাদের বাহিনী হয়তো এখনো করতে পারছে না, তারা আউট স্মার্ট হয়ে তারা কি যাচ্ছে। পারে না? এখন যদি এটাকে স্বীকার করা ঠিক হয়, আমাদের পুলিশ বাহিনী পারে না এমন কিছু নাই নাকি অনেকেই বলে, কিন্তু যেই ব্যক্তিটির কথা আমি বলছি যে গতকাল বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, সেই ব্যক্তিটি কিন্তু হাতে নাতে ধরা পড়েছিল। আপনি জানেন যে মিরপুরে আপনার দারুস সালামের কাছে একটি পুলিশকে যখন হত্যা করা হয়, তখন ইব্রাহিমকে যখন হত্যা করা হয়, এই ব্যক্তিটি তখন হাতে নাতে ধরা পড়েছিল এবং তার কাছ থেকে তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীর চর থেকে কিন্তু অনেক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় এবং পরে আমাদেরকে জানানো হয়েছিল সাংবাদিকদেরকে যে তারা আসলে হোসেনি দালানের হামলার পরিকল্পনা করেছিল, তার কাছেই তথ্য পেয়ে ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তাহলে আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট দক্ষ নয়, এই কথাটি বলা সঙ্গত কিনা আমি এই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি বলছিলাম যে এই লোকটিকে হাতে নাতে ধরার পরে সম্ভবত 24 দিনের মাথায় কিংবা 42 দিন এরকম একটা নির্দিষ্ট টাইম পরে যখন তাকে আপনি অভিযানে গিয়ে বন্দুকযুদ্ধে মারা গেল এবং খুবই গুরুতর কিছু ইনফরমেশনও তার কাছ থেকে পাওয়া গেছিল, তখন সত্যিকার অর্থে আমাদের পুলিশ বাহিনী সম্পর্কে তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্নটি ওঠে কিনা? পুলিশ বাহিনী সম্বন্ধে তো নানান ধরনের প্রশ্ন আছে, এতে তো কোনো সন্দেহ নেই। আমি যা অবজার্ভ করি, আমাদের পুলিশ সেরকম ট্রেন্ড না, বিশেষ করে এই ধরনের ইস্যুগুলোতে। তবে সবচেয়ে আমার কাছে যেটা আশ্চর্য লাগে, আমি এই প্রশ্নের উত্তর কিন্তু কোথাও পাইনি, যে একজনকে আপনি ধরলেন, সে এতগুলো ইনফরমেশন দিল যার কারণে তারপরে ঘটনাটা ঘটলো, তাহলে এই লোকটা বেশি ইম্পর্ট্যান্ট অ্যালাইভ আর সে মৃত বেশি ইম্পর্ট্যান্ট? এখন কথা হলো যে আপনি গভীর রাতে কি নিয়ে তাকে সাথে নিয়ে কেন যেতে হবে আপনাকে এই অভিযান? আর যেহেতু অনেক সময়ই এরকম ক্ষেত্রে বন্দুকযুদ্ধ হয়, এবং কি? স্ক্রিপ্ট তো ওই একই, যেখানে যাচ্ছে বন্দুকযুদ্ধ হচ্ছে, তার মানে আপনি জানেন যে এখানে রাত 2টার সময় গেলে একটা বন্দুকযুদ্ধ হবে, পুলিশ মারা যাবে না, এই লোক মারা যাবে। পুলিশ সচরাচর মারা যায় না, না পুলিশ বা র্যাব মারা যায় না, ওরা উন্ডেড হয়। কিন্তু কথাটা হলো এই যে যেই লোকটা এতখানি ইম্পর্ট্যান্ট, তাকে তো আপনি শেষ দিন পর্যন্ত তাকে রাখতে হবে, তার কাছ থেকে আপনি আরো এক্সপেক্ট করতে পারবেন। এখন এই লোকটা নেই, আর এখন 5 GMB ধরে তো আপনি, কারণ এগুলো যদি আমি বলি যে এরা যদি জেনুইনই হয়, তাহলে আমরা যেটা বলি আর কি ওই ভাষায় স্লিপিং সেল। এখন স্লিপিং সেলের যদি এই কিংপিন হয়, যে লোকটা মারা গেছে, তাহলে ওই যে 5 জনকে ধরে কোনো লাভ নেই না, বিকজ তারা জানবে না, তারা তার পার্টটা বলতে পারবে যে আমি তো পানি এনে দিয়েছিলাম, তারপর তো আমি জানি না। আর এটা কোর্টে আর এর সাক্ষী কোনো 1 পয়সার দাম, এবং এই কোর্টে গেলে সে তো মারা গেছে, সুতরাং সে তো কি বলছে এটা তো কোনো 2 পয়সার দামও নেই। আমি আপনাকে অনেক পুরনো একটা বলি, এটা ফ্যাক্ট। কেনেডিকে যে মারলো অসওয়াল্ডকে মেরে ফেললো জ্যাক রুবি, এবং অসওয়াল্ড মারা যাওয়ার পরে আর সব লিঙ্ক শেষ, এবং কেনেডির হত্যার রহস্য আজ পর্যন্ত বের হয়নি। হ্যাঁ, জ্যাক রুবিকেও পরে মেরে ফেলছে। আমাদের এখানে কোন হত্যা রহস্যটা খুব ভালোভাবে বের হয়েছে? আপনি যে বলছেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব সাংঘাতিক এক্সপার্ট, হত্যা রহস্য ফাইনালি একটা চূড়ান্ত গিয়ে অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত গিয়ে হত্যা রহস্য, সন্ত্রাসী হত্যা রহস্য অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত গিয়ে ডিসিশন হয়েছে, এরকম খুব একটা কিছু নাই। অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত হয় নাই, কিন্তু 3 মাসের মাথায় 2টি শিশু হত্যার বিচার, ফাঁসি কার্যকর হয়েছে। ওটা আপনাকে মনে রাখতে হবে, ওরা কারা, ফাঁসির আদেশ হয়েছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, বিচার এত দ্রুত কোনো বিচার হয় নাই। না, হয়তো অ্যাপেলেট ডিভিশনে যাবে তারা, সেটা আরেকটা প্রক্রিয়া। আমি সেটা বলছি না, ওই লোকগুলো কারা,
তাদেরও তো মানে সাধারণ মানুষ যাদের কোনো পলিটিক্যাল হয়তো কিছু নাই, লিঙ্ক নাই, অন্য কিছু নাই। তাছাড়া গ্ল্যারিং এক্সাম্পল যেমন রাজনের, এটা এত লোকে দেখেছে, এত ইয়ে করেছে, হ্যাঁ, এগুলিকে তো ভিডিওতে আমি বেরোছে। কোনো হাইলি পলিটিক্যাল ইয়ে করবো না। এগুলি এবং কতগুলি দুর্বৃত্ত তাদের ওই যে বলছে যে আমার হাতটা নিষ্পিস করছে, একটু মাইরা নেই, এগুলি এই এবং জাতীয় ভিডিও লোক। ভিডিও ভিডিও করছে যখন, এরা তো ওই টাইপ ইয়ে না। এগুলির বিচার হয়েছে, তাও বিচার একদম চূড়ান্ত পর্যায়ে যে খুব বেশি গেছে এরকম নয়। আপনারা খেয়াল করেছেন যে ওই যে এসি আকরাম, রুবেল হত্যা মামলা কিন্তু কোর্টে, নিচের কোর্টে ওদের পানিশমেন্ট হয়েছে, তারপরে হাইকোর্টে গিয়ে এটা খালাস হয়ে গেছে। অ্যাপেলেট ডিভিশন এখন বলছে যে না, ওই যে খালাস দিয়েছেন এটা ঠিক না, সুতরাং একে আবার ঢুকান। তো আমি তো দেখি চূড়ান্ত ইয়ে খুব হয় না। আপনি বলতে পারেন যে চাঞ্চল্যকর মামলাগুলোর ক্ষেত্রে কোনো কিছু হয় না, যে বিষয়গুলো স্পর্শকাতর হয়, একটা অন্যরকম যেগুলিতে বোঝা যায় যে একটা প্রভাবশালী জড়িত আছে, একটা অর্গানাইজড গ্রুপ জড়িত আছে, সেগুলিতে সাধারণত হয় না। যেমন বাঁশখালীর 11 জনকে যে পুড়িয়ে মারছে, সেটার ইয়ে হয় নাই। তো বাকিগুলিতে ওই নিচের দিকের কোর্ট পর্যন্ত সামাল দেয়, নিচের দিকের কোর্টে 11 জনকে যে পুড়িয়ে মারছে, সেটার ইয়ে হয় নাই। তো বাকিগুলিতে ওই নিচের দিকের কোর্ট পর্যন্ত সামাল দেয়, নিচের দিকের কোর্টে আপনার বিশ্বজিৎ হত্যা মামলার যে আসামি যার ফাঁসি হয়েছে টেকনিক্যালি, সে কি বলছে, তার বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট। তাকে যখন বলছে এগুলি কিছু না, এগুলি উপরের দিকে সব উড়ে চলে যাবে, আমরা আবার আসতেছি। এটার মানে হচ্ছে যে আমাদের সব যে মানে এদের যে তদন্তের যেসব রিপোর্ট, তার মধ্যে ফাঁকঝোঁক অনেক থাকে, সেগুলি দিয়ে উপরে ইয়ে হয়ে যায়। যেগুলি দুই একটা হয়েছে, এগুলি আনইম্পর্ট্যান্ট টাইপের ইয়ে। এই যখন অবস্থা আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে যাকে যে মারা গেল বন্দুকযুদ্ধে, সে নাকি খিজির সাহেব হত্যাও তার ঘাড়ের উপর আছে, আরো কয়েকটা কথা বললো। এখন সে তো নাই, এখন তার খিজির সাহেবের হত্যা দেন আর যার হত্যাই দেন, এ তো আর বেরোবে না। তো সেই জন্য আমি ঠিক জানি না, মানে এই ধরনের এভিডেন্স প্রোটেকশন করা তো পুলিশের কাজ। যখন পুলিশের হাতে পড়েছে এই ধরনের এভিডেন্স বা এই ধরনের উইটনেস, এ তো ভাইটাল উইটনেস, তাকে তো মানে আরো বড় প্রোটেকশন দিয়ে রাখার কথা, যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা রিজলভ না হচ্ছে। তো সেক্ষেত্রে পুলিশ কি তাদেরকে নিয়ে রাতের বেলায় অভিযানে যাওয়া বন্ধ করা উচিত তাদের? আমি জানি না, আমি ঠিক আমার সার্ভিসে তো এগুলো আমরা কোনোদিন শুনি নেই যে যাকে ধরছি তাকে নিয়ে আমি বলবো যে তুই বেটা দেখা কোথায়। আইনগত কোনো জটিলতা আছে? পুলিশ তো আর ইয়ে করে না, একটা জায়গা থেকে অ্যাপ্রুভাল, ডেফিনেটলি একটা জায়গা থেকে অ্যাপ্রুভাল হয়। আপনার খেয়াল আছে ইয়ের সময়, তখন বোধহয় বিএনপি গভর্নমেন্টের শেষ দিকে, একদম শেষ দিকে, বোধহয় আর কয়েক মাস বা ইয়ে আছে, তখন সাভারে একটা ঘটনা ঘটেছিল। ইমান আলী বলে একটা লোক ইয়ে হয়েছিল, সেখানে যে ছেলেটা সাক্ষী দিছে, সে বলছে যে আমি দেখেছি যে এরকম একটা লোক আসছে, তার চেহারা এরকম, যাই চেহারার সাথে একটা উপরের দিকের লোকের মিল আছে এবং তার আত্মীয়ের ইয়ে হয়েছে। এটা তো নিশ্চয়ই একটা পার্টিকুলার লেভেল থেকে হয়তো ইয়ে হয়। আমরা মিল্কি হত্যাও দেখেছি, যে মিল্কি হত্যা তো জাস্ট আসার সময় মেরে ফেললো খিলকাতে। ফলে আসলে এই বিষয়গুলি কিভাবে করে সমাধান করা সম্ভব? সামনে স্থানীয় সরকার নির্বাচন, পৌর নির্বাচন আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা জটিল আকার ধারণ করবে কিনা, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি বলছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এরকম, আপনারা বলছেন যে উদ্দেশ্যমূলকভাবে কেউ একটা কিছু করার মানে গভীর একটা উদ্দেশ্য আছে, এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে আসন্ন পৌর নির্বাচনে এমনিতে অনেক সময় অনেক রকম সহিংসতার ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আসলে কিভাবে করে এই পরিস্থিতি মোকাবেলা করার দরকার আছে বলে মনে হয়? প্রথমত পৌরসভা নির্বাচনগুলো বা ইউনিয়ন কাউন্সিল নির্বাচনগুলো, এগুলো আমরা যখন করেছি আমরা কিন্তু কয়েক ধাপে করেছি, এক ধাপে করিনি। তার কারণ হলো যে এখানে খুব একটা ইন্টেন্স ফাইট হয়। মানে এখনকার কি হবে আমি জানি না, কিন্তু যত নিচের দিকে নির্বাচন যায় তত কিন্তু খুব ইন্টেন্স আপনার কন্টেস্ট হয়।
কারণ গ্রামে গ্রামে কন্টেস্ট হয়, তখন লোকে লোকে কন্টেস্ট হয়, বাড়িতে বাড়িতে কন্টেস্ট হয়, হাট বাজারে কন্টেস্ট হয়। তো সেইখানে এমনিতেই কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে অবস্থা আমাদের এখন আছে, তাতে কিন্তু আরও ইন্টেন্সিফাই হয়, মারামারি বেশি হয়। তো সেই জায়গায় আমরা ওইভাবে করলাম যে এই কন্ট্রোলে রাখার জন্য। এখন এই যেই পরিস্থিতিতে এখন আছে, আপনি দেখেন এখন পুলিশ কিন্তু সারা দেশে ছড়ায় আছে, এবং ঢাকা শহরেই তো আপনার বোধহয় কয়েক হাজার, 10-15 হাজার পুলিশ জায়গায় জায়গায় আপনার চেকপোস্ট বসিয়েছে, পুরা ডিপ্লোম্যাটিক জোনকে ঘিরে রেখেছে। তারপরেও আজকে শুনলাম যে ইজিপশিয়ান এম্বাসি তারা আরও বেশি নিরাপত্তা চাচ্ছে। তো কাজী পুলিশ তো এখন বলতে গেলে একরকম এক ধরনের দৌড়ের উপরে আছে। তো সেই পুলিশ আপনি এই ধরনের গ্রামে গঞ্জে নির্বাচনে আপনি কতখানি লাগাতে পারবেন, বা সেই ধরনের বিজিবি বা আপনি কত পাবেন? কারণ বিজিবি তো আপনি বর্ডার থেকে উঠে নিয়ে আসতে পারবেন না। তো সেইখানে একটা শঙ্কা থেকে যায় যে এই তারপরে এবার কিন্তু প্রথমবার আবার অন্যরকম নির্বাচন হচ্ছে, যেখানে দলীয় পর্যায়ে মেয়র হবেন, আবার নির্দলীয় পর্যায়ে বাকিরা হবেন, এই জগা খিচুড়ির মধ্যে একটা নির্বাচন হচ্ছে। তো সেইখানে একটা শঙ্কা থেকেই যায় যে সবচেয়ে নির্বাচনে, যে কোনো নির্বাচনে সবচেয়ে বেশি পয়সা খরচ হয় কিন্তু ল এনফোর্সিং এজেন্সির পিছনে। অ্যাবাউট 60%, 65% খরচ হয়। আপনি তো নিজেও দেখেছেন এগুলো। তো সেইখানে একটা সংখ্যা কিন্তু থাকেই যায় যে একসাথে যখন আপনি 234টি পৌরসভা নির্বাচন করবেন, এবং পৌরসভা নির্বাচন একজন ব্যক্তি নয়, পৌরসভার মিনিমাম হচ্ছে 9টি ওয়ার্ড, 24টি ওয়ার্ড আছে, 30টি ওয়ার্ডও আছে, এ বি সি ক্যাটাগরিতে আছে। সেখানে ইন্টেন্স একটা নিরাপত্তা দেওয়ার ব্যাপার আছে। দেওয়ার পরেও কিন্তু এখানে মারামারি হয়েছে, অনেক ভায়োলেন্ট মারামারি হয়েছে। তো সেই জন্য নিরাপত্তাটা হলো এখন অগ্রাধিকার এই নির্বাচনে যদি লোকজনকে, ভোটারদেরকে আনতে হয়, তাহলে তাদেরকে এটা নিরাপত্তার নিশ্চিত করতে হবে যে তারা ভোট দিতে পারবে, ভোট দিয়ে বাড়িতে চলে যেতে পারবে। এখন ভোট যদি অন্যরকম হয় যে সিল মারো, তাহলে তার নিরাপত্তা দিলেই কি না দিলেই কি। তো এখন আমরা সবসময় মনে করি ইলেকশন ভালো হবে টিল দ্য ডে আমরা দেখি যে নির্বাচনের দিন ইলেকশনটা নষ্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে ভোটারদের টার্ন আউট করতে হলে তো আপনাকে সেই ধরনের একটা নিরাপত্তার ব্যবস্থা করে দিতে হবে। এমনিতে অন্যান্য অনেক সময় আমরা দেখি যে নিরাপত্তার জন্য কিংবা সুষ্ঠু নিরপেক্ষ মানে নির্বাচনের জন্য অনেক সময় সেনাবাহিনীর দাবি তোলা হয়, মোতায়েনও করা হয় অনেক সময়। তো এখন যে অবস্থা, সেখানে কি এরকম কোনো প্রয়োজনীয়তা দেখছেন নাকি আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট এই পরিস্থিতির জন্য, এই আসন্ন নির্বাচনকে সামনে রেখে? আমার তো মনে হয় পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী যায় নাই, এখানেও সেনাবাহিনী আমার মনে হয় না যাবে। আর এমনিও যেই ধরনের উপজেলা নির্বাচনে একবার আমার যতদূর মনে পড়ছে, আপনি তখন উপজেলা কমিশনার নির্বাচনে ছিলেন। গেছে, পৌরসভা নির্বাচনে আচ্ছা। যায়নি। তো না, পৌরসভা নির্বাচন আমাদের সময় কিছু কিছু জায়গা ছিল, কিছু জায়গায় পৌরসভা না মানে কর্পোরেশন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পৌরসভা ছিল, হ্যাঁ। আর্মি, জি, পৌরসভাটা মনে নাই, উপজেলায় ছিল। প্রথম দিকে না, উপজেলা ছিল, পৌরসভাতে প্রথম দুইটা ধাপে ছিল। আর্মিটা হলো সিম্বলিক আসলে। আর্মি কিন্তু কোনো সময় আর্মি বলেন, মানে এই যে বিজেপি বলেন, এরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার সামগ্রিক ইয়ে করে না, এরা সিম্বলিক্যালি মানে আইন শৃঙ্খলার পারসেপশন দেয়। এমনি যেই ধরনের এই যে এখন যেসব চোরাগুপ্তা বা হঠাৎ করে হামলা হচ্ছে, এগুলি কিন্তু এরা ইয়ে করে না। এখানে পুলিশ আর পুলিশেরই একটা অংশ র্যাব তো পুলিশেরই অংশ, এদেরকেই এটা সামাল দিতে হবে। আপনি এরা এফিশিয়েন্ট হোক বা না হোক, আলটিমেটলি এদেরকেই সামাল দিতে হবে। বিজেপি এরা হলো ক্রাউড কন্ট্রোল করার জন্য, পার্টিকুলারলি বিজেপি আবার আর্মির মতো না। বিজেপিকে আর্মি তো সামগ্রিক দায়িত্ব নিয়ে নেয় অনেক সময়। আর্মি যদি কোনো জায়গাতে ইলেকশনের সময় যদি আর্মি ডেপ্লয়েড হয়, মানে প্রপারলি যদি আর্মি, তাহলে বুঝবেন আর্মি দায়িত্ব নিয়েছে। তারা আমরা জানি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার আলাদা করে দেয়া হয় না, থাকলো আর্মির ওভারঅল, আর্মি যদি থাকে সেখানে অন্য, এটা একদম রং আইডিয়া। ম্যাজিস্ট্রেসি পাওয়ার কাউকে দেওয়া যায় না।
হ্যাঁ, যদিও না, যদিও আরপিওতে আছে যে ইলেকশন কমিশন দিতে পারে, কিন্তু আর্মিকে কোনোদিন ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া নেই। ভুল করে কেটা, এটা ছিল সংজ্ঞায়িত ল এনফোর্সিং এজেন্সি। ল এনফোর্সিং এজেন্সির ভিতরে যে সংজ্ঞাটা দেওয়া ছিল, সেখানে পুলিশের সাথে আর্মিকেও দেওয়া ছিল। তার মানে যখন আর্মিকে ইলেকশনে লাগাবো, পুলিশ যে কাজটা করতে পারবে আর্মি ওই কাজ ফর পারপাস অফ দ্য ইলেকশন। ম্যাজিস্ট্রেট আলাদা থাকবে, তবে এগুলি তো ম্যাজিস্ট্রেট দিয়ে হয় না। এই যে ঘটনাগুলি এখন ঘটছে এখানে, ওই বিজেপি আবার একদম অন্যটায়, বিজেপি ক্রাউড কন্ট্রোল করা ছাড়া বিজেপি অন্য কোনো কাজ সাধারণত আমি দেখছি করে না। তারা ওই মায়ের যখন হবে তখন গোলাগুলি করবে, করবে, কিন্তু তারা এই যে আর্মি যেরকম ওভারঅল একটা সাংগঠনিক করে নেয় বা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলও তখন নিয়ে নেয়, যখন যারা আর্মিরা যায় তারা ওই সবার সাথে যোগাযোগ করে, লিঙ্ক করে তারা এই কাজ করে। তো আমি মনে করি যে উপজেলা ইলেকশনে ওই লেভেলে যাবে না, মারামারি হবে, মারামারি, সরি পৌরসভা ইলেকশন মারামারি হবে, কিন্তু মারামারিগুলি এগুলি মানুষ মারাও যেতে পারে, কিন্তু এগুলি ঠিক এই সন্ত্রাস যে আমরা এখন দেখছি সেই ধরনের সন্ত্রাস হবে না। তারা ওই ইলেকশন ভায়োলেন্স যেটা হয় সেটা মানে দুই গ্রুপের মধ্যে লেগে যায় বা একটা লোককে মেরে, কিন্তু ওই যে চোরাগুপ্তা করে ক্যান্ডিডেট মেরে ফেলা দলে দলে, সেই সব জিনিস আমার মনে হয় হবে না। জনাব সাখাওয়াত, আপনি 25শে অক্টোবর আমার কাছে যে তথ্য আছে, এখানে একটা নির্বাচনে বলেছিলেন যে দলীয় প্রতীকে নির্বাচন হলে ঘরে ঘরে মারামারি লাগবে। তো আপনি আইন শৃঙ্খলার যেই অবস্থায় নেন না কেন, ঘরে ঘরে মারামারি, কিন্তু এটা কিন্তু ইলেকশন রিলেটেড, এটা আইন শৃঙ্খলার কোনো বিষয় না বা জঙ্গি বিষয় না। ঘরে ঘরে মারামারি কথা, ঘরে ঘরে ওটা দ্বন্দ্বের কথা বলেছেন। হ্যাঁ, দ্বন্দ্বের কথা বলেছি। এখন আমাদের দেশে যেটা বললাম, যত নিচে যায় ইলেকশন, তত একটা ইন্টেন্স ইলেকশন হয়। আপনি নিজেও বিট করেছেন, নিজেও দেখেছেন, আমাদের কথাবার্তা শুনেছেন যে আমি নিজে কত ইউনিয়ন কাউন্সিলে ঘোরাঘুরি করেছি। আমি নিজে, আমার আত্মীয় স্বজনের মধ্যেও আছে যারা ইউনিয়নে থাকে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, এক ভাই আরেক ভাইয়ের বাড়িতেও যায়ই না গত 5-7 বছর, কারণ এই ইউনিয়ন কাউন্সিল নির্বাচন নিয়ে মারামারি, মানে আমাদের বাংলা যেটা বলে মারামারি, হাতাহাতি পর্যন্ত হয়েছে আত্মীয় স্বজনের ভিতরে। আমরা তো পেপারে একবার পড়লাম যে শ্বশুর কি ছেলের বউ এক জায়গায় দাঁড়াইছে, ছেলের বউকে গাছের সাথে ধরে পিটাইছে, তো তুই দাঁড়াইলি কেন? এই ধরনের মারামারি, মানে মারামারি বলতে আমি ওরকম, মানে আপনি দ্বন্দ্বের কথা বলছেন যে পারিবারিক পর্যন্ত দ্বন্দ্বটা গড়াতে পারে, যেহেতু হ্যাঁ, আপনি যখনই আপনি, কারণ মনে করেন যে একটা পৌরসভা যখন দলীয় ছিল না, যদিও দলের লোকজন প্রভাবী ছিল, কিন্তু দলীয় যখন ছিল না তখন সবাই কিন্তু দাঁড়াতো। আচ্ছা ঠিক আছে, তুমি আওয়ামী লীগের, আমিও আওয়ামী লীগের, সব দাঁড়ালাম। এখন এখানে যখন আপনি কথাটা উঠিয়েছেন সেটা আমি বলি, এবং আমি এটা এখন পর্যন্ত বুঝতে পারছি, আমি পড়লাম এই আইনটা, মাত্র একজনকে আপনি নমিনেশন দেবেন। এখন ইলেকশন কমিশন বলছে আমরা এটা এই জন্য করছি যাতে ভালো লোককে দেয়। এটা আমি কোনো কমেন্ট করতে চাই না, কিন্তু কথাটা হলো টেকনিক্যালি একজন লোককে দেওয়া হচ্ছে ডেঞ্জারাস। আপনি অন্য পার্টিগুলো বাতিল করতে পারবেন, ছোটোখাটো ঘটনা বাতিল হয়ে গেল, এখন এটাকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন। একজনকে দেওয়া মানে ও বাতিল হয়ে গেলে ওরা রিপ্লেসমেন্ট নাই। জাতীয় সংসদ নির্বাচনে যখন আমরা এটা করি, ওই সব চিন্তা করে আমরা বলছিলাম যে 2জন হোক, 3জন হোক, যতজন হোক আপনি দেন, যারা বাতিল হয়ে যাবে, যারা প্রার্থী থাকবে, বৈধ প্রার্থী হিসাবে থাকবে, মানে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন আপনি, হ্যাঁ, প্রত্যাহারের দিন বলতে হবে কে আপনার ক্যান্ডিডেট, বাকিরা অটোমেটিক্যালি উইথড্র টু বি ডিম টু বি উইথড্রন। এখন একজন যদি হয়, এক পার্টি আসলো, সেই পার্টিকে আপনি বাতিল করার জন্য যদি তার মনোনয়নপত্রকে অবৈধ ডিক্লেয়ার করে দেন, তার মানে সে আর প্রার্থী দিতে পারছে না। তাহলে কি চাইলেই যে কাউকে নির্বাচন কমিশন যে কোনো সময় আসলে অবৈধ ঘোষণা করতে পারে? না, অবৈধ সে আর প্রার্থী দিতে পারছে না। তাহলে কি চাইলেই যে কাউকে নির্বাচন কমিশন যে কোনো সময় আসলে অবৈধ ঘোষণা করতে পারে? না, অবৈধ না, যে কাউকে যে কোনো কারণে তো পারে না। আশঙ্কাটা আসছে না, আমি বলি আপনাকে, আমি আপনার কাছে উত্তরটা এসে একটা বিরতি থেকে এসে নেই, একটা ছোট্ট বিরতি নেই, সেই সঙ্গে থাকবে যে সাধারণ বা স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যে 100 ভোটারের সিগনেচারের কথা বলা হয়েছে, সেটা আসলে বৈষম্যমূলক কিনা, এই দুটি বিষয় নিয়েই ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে আপনি বলছিলেন যে না, আমি যেটা বললাম প্রার্থীদের,
ইলেকশন কমিশন ইচ্ছা করলে তো কাউকে বাতিল করতে পারে না, ইলেকশন কমিশন নট দ্য ফাইনাল ওয়ার্ড, এটা কোর্টে যায়। এখন যেটা হয়েছে, কারণ তাকে এতগুলো তথ্য দিতে হয়, এফিডেভিট করে যে তথ্য দিতে হয়, অনেক সময় দেখা যায় ওই এফিডেভিটের তথ্য সে নিজেও জানে না যে তার এই তথ্য সঠিক কি সঠিক না। তখন যখন তার অপোনেন্ট এসে বলে যে এই তথ্য তার সঠিক নাই, এবং ইলেকশন কমিশন জানতে পারে যে সঠিক নাই, তার প্রার্থীরা কিন্তু বাতিল হওয়ার কথা। ইলেকশন কমিশন ইচ্ছা করে কাউকে, কোনো লিগ্যাল ব্যক্তিকে নমিনেশনটা ওরকমভাবে বাতিল করতে পারে না। প্রত্যেকটি নমিনেশনে কোথাও না কোনো না কোনো অসুবিধা হয়, যেটা আইনে আছে যে মাইনর মিস্টেক হলে, মাইনর মিস্টেকের কারণে কোনো নমিনেশন বাতিল করা যাবে না। কিন্তু সেই মাইনর মিস্টেকে কিন্তু নমিনেশন বাতিল হওয়ার সময় নিচের থেকে হয়ে যায়, এবং সেটা উপর আস্তে আস্তে স্ট্যান্ড করে যায়। আমি বলি না যে ইলেকশন কমিশন ইচ্ছা করে কাউকে বাতিল করতে পারবে, কারণ হি ক্যান গো টু দ্য কোর্ট। কিন্তু যেটা আমি বলছি যে ছোটোখাটো ত্রুটি মিলে যদি কেউ বাতিল করে দেওয়া হয়, আর ইলেকশন কমিশন তো আসবে অনেক পরের কথা, আর এই নির্বাচনে তো ইলেকশন কমিশন আসবেই না, কারণ এখানে ইলেকশন কমিশন নট পার্ট, অ্যাপিলের পার্ট না। অ্যাপিল শেষ হয়ে যাবে ওই কমিশনার অফিস পর্যন্ত, প্রবাবলি কমিশনার যদি করে রাখেন ওনারা, কমিশনার, ডিভিশনাল কমিশনার পর্যন্ত শেষ, তারপর দেন দে গো টু দ্য কোর্ট। কাজে এখানে নির্বাচন কমিশন অ্যাজ সাচ কিন্তু আসছে না, কমিশন সচিব বলা হয় আর কি, কমিশন সচিবালয় আসছে না। এটা একদম ওই ধরুন ডিভিশনাল কমিশনারকে যদি বলা হয় যে উনি অ্যাপিল অথরিটি, ওনার ডিসিশনটাই ফাইনাল হবে, অ্যান্ড দ্যাট উইল গো টু দ্য কোর্ট, কেউ যদি চ্যালেঞ্জ করতে চায়। কাজে কমিশন কিন্তু অ্যাকচুয়ালি এই ইলেকশনটা কমিশনের ইলেকশন নয়, এটা সরকারের নির্বাচন, কমিশন করে অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট। তো সেই জন্য আমি বলছি যে নিচের লেভেলে কিন্তু এগুলো খুব হয়, বাতিল হয়ে যায়, কাউকে বাতিল করে দেয়, তারপরে সেই লোক ঘুরতে 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 কোর্টে যায়, কোর্ট থেকে আসে, নানান ধরনের ঝামেলা। তো সেই জন্য বললাম যে এক ব্যক্তিকেই যদি দেওয়া হয়, সেই এক ব্যক্তি যদি কোনো কারণে বাতিল হয়ে যায়, তাহলে আর তার অল্টারনেটিভ কিন্তু নাই, আনলেস সে কোর্টে গিয়ে কোর্ট থেকে যেটা সেটা তো সব দলের ক্ষেত্রেই সব দলের প্রযোজ্য। ক্ষেত্রে। ফলে আমি কোনো দল পার্টিকুলারলি বলছি না, যেই কারণে আপনি নির্বাচনটা যাতে হয় এবং সঠিকভাবে হয়, সেই জন্য একাধিক মনোনয়ন নেন, এবং লাস্টে আপনার দলকে বলতে হবে যে তার অ্যাকচুয়াল প্রার্থীকে আবার প্রায়োরিটি করে দেবেন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, সবাই জানবে। জি, আমি আরেকটা বিষয় বলছিলাম যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 100 জন ভোটারের একটা সিগনেচার জমা দিতে হবে। আপনি দলীয় প্রার্থীর ক্ষেত্রে লাগছে না, সাধারণ না, ভোটারের দলীয় ক্ষেত্রে প্রার্থী না, দলীয় প্রার্থীর ক্ষেত্রে হ্যাঁ, লাগবে। দলীয় প্রার্থীর ক্ষেত্রে লাগছে না, সাধারণ ভোটারের ক্ষেত্রে এটি দেয়া এক ধরনের বৈষম্যমূলক কিনা? না, বৈষম্য তো অনেক ক্ষেত্রে অনেক ইয়েতে হয়, ভিন্ন নিয়ম হলেই যে বৈষম্য হবে তা না। আপনি জাতীয় নির্বাচনও এটা ছিল, তো আপনি বৈষম্য, মানে আমি বলছি ভিন্ন নিয়ম হলে দুজনের জন্য সেটা বৈষম্য নয়, স্বতন্ত্র নিয়ম বলতে পারেন। এখন এখানে যেহেতু সে পার্টির নমিনেশন থাকলে তাদেরকে এই সুবিধাটা দেওয়া হচ্ছে, তার মানে হলো যে নির্বাচন কমিশন চাচ্ছে যে এটা মূলত পার্টি ভিত্তিক হোক। বাইরের লোক কন্টেস্ট করতে পারবে, কিন্তু বাইরের লোক কন্টেস্ট করতে পারলে তাকে প্রমাণ করতে হবে যে হি ইজ এ মানে হি ইজ নট এ ডামি ক্যান্ডিডেট, হি ইজ এ পটেনশিয়াল ক্যান্ডিডেট। এটাই করা, এটার জন্য। না হলে ডামি ক্যান্ডিডেট যদি শত শত ডজন ডজন হয়ে যায়, তাহলে কিন্তু নির্বাচন কন্ডাক্ট করা খুব অসুবিধা হয়ে যায়। আপনাকে ব্যালটে তখন এত বড় দিয়ে করতে হয়, বসানোর জায়গা দিতে হয়, খরচ বেড়ে যায়। খরচ বেড়েছে, মেইন হচ্ছে এজেন্ট। আপনার তখন দামি ক্যান্ডিডেট 30 জন এজেন্ট আপনি কোথায় বসাবেন? এবং আমার দামি ক্যান্ডিডেট যদি 17 জন থাকে, তো আমার 17 জনে ওটাকে বলে কি এলবো করে করে অন্যদেরকে বের করে না, আমি আরেকটা বিষয় একটু তুলতেই চাই। গতকাল বিএনপির পক্ষ থেকে মানে তাদের সিদ্ধান্ত জানানোর কথা ছিল। সরি, আমি আরেকটা টেকনিক্যাল কথা, সময় কিন্তু খুব অল্প। আমি খুব টেকনিক্যাল কথাটা বলে দিই, ইলেকশন কমিশনের জন্য আমি বলছি। এখানে যে দুটো, একটা রিটার্নিং অফিসার, একটা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তাদেরকে একত্র যেন না করা হয়। একত্র করলে হবে কি, কেউ যদি ওখানে নমিনেশন পেপার দিতে না পারে কোনো কারণে, তাহলে তার সে ডিস্ট্রিক্ট লেভেলে বা অন্য লেভেলে গিয়ে দিতে পারে। এখন আরও এবং এআরও যদি একসাথে থাকে, তাহলে এই লোকের আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। সেই কারণে একে সেগ্রিগেট করা হয়, আরও এক জায়গায়, এআরও আরেক জায়গায়, যাতে এআরওর কাছে যদি দিতে না পারে। এরকম ঘটনা আমাদের সময় ঘটেছে, দে ওয়েন্ট টু দ্য ডিস্ট্রিক্ট। নির্বাচন কমিশন বিষয়টা খেয়ালে রাখবে। আমি আশা করি যে এই নির্বাচনকে ভালো করার জন্য আপনার দিক থেকে কোনো পরামর্শ আছে কিনা? দেখেন, ভালো করার জন্য
প্রথম পরামর্শ সরকারকে, এটা সরকারের উপর নির্ভর করে। যত কথাই বলেন, বাংলাদেশে সব কিছুর মূল হচ্ছে যে শাসক দল। শাসক দলকে এটা মানসিকভাবে করতে হবে যে এই নির্বাচন ভালো হলে আমাদের সুনাম হবে, ভবিষ্যতে আমাদের জন্য একটা ডিভিডেন্ড পাবো আমরা। আর কারণ শাসক দল যদি ডিসাইড করে যে না, বাই হুক অর বাই ক্রুক, যেন তেন ভাবে হোক আমাদেরকে এই নির্বাচন করতে হবে, তাহলে নির্বাচন ভালো করা যাবে না। ইলেকশন কমিশন, বিশেষ করে বর্তমান ইলেকশন কমিশনকে আমরা যেটা দেখছি, তারা ওই রকম আস্থা পাবে না যে তারা শাসক দলের বিপক্ষে কাজ করে নিরাপত্তা বা ভোগ করবে, এটা তারা আস্থা পাবে না। তখন তারা আসলে যেটা হয়, রিজাইন করে ফেলে। মানে রিজাইন বলতে মানে চুপসে যায় বলবো শব্দটা। সুতরাং শাসক দলকে এটা ভবিষ্যতের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, নিজেদের অর্গানাইজেশনের জন্য, যে আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেব। সরকার নিশ্চয়ই সেই বিষয়ে খেয়াল রাখবে এবং সাধারণ মানুষেরও সেই প্রত্যাশা পূরণ করবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন।